হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু লক্ষ্যা ব্যাচ। আমি অঙ্কিতা ম্যাম তোমাদের লক্ষ্যা ব্যাচে ইংলিশে ক্লাস নেব। আশা করছি তোমরা অনেকেই আমাকে চেনো, এবং যারা চেনো না তাদের কাছে আমি আজকে ফার্স্ট ক্লাস নিতে চলেছি। অলরেডি তোমাদের সাথে ব্রিজ কোর্সে আমার দেখা হয়ে গেছিলো। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলতে আমি একদমই ভুলে গেছি। সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাকে তোমাদের যে সিলেবাস, রিভাইজ সিলেবাসটা, সেটা সম্পর্কে আমাকে অ্যাওয়ার করেছিলে। তো আমি যখন সিলেবাস নিয়ে দেখছিলাম যে কোন সিলেবাসটা তোমাদের রয়েছে, আমি ওই রিভাইজ সিলেবাসটা কোথাও পাইনি। তো আমাকে একটি স্টুডেন্ট হেল্প করেছিল, ওই রিভাইজ সিলেবাসটা আমাকে পাঠিয়েছিল, যেটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল থেকে পাবলিশ হয়েছিল। তো তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ, কারণ তোমরা প্রত্যেককে আমাকে মানে জানিয়েছিলে যে ম্যাম এই সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে, ম্যাম একটুখানি চেঞ্জিংটা বলে দিন। তো আজকে আমরা প্রথম ক্লাস করতে চলেছি ইংলিশের। বাইরে সুন্দর একটা সকাল, যেখানে বেশ মেঘ করে রয়েছে। আমি জানি না তোমাদের ওই দিকে কি রকম কি আবহাওয়া, বাট আমি এখন যখন পড়াচ্ছি তখন বাইরে বেশ মেঘ ডাকছে, হালকা বৃষ্টি হলো, এক পশলা ঝিরঝির করে বৃষ্টি হলো, এবং খুব সুন্দর হাওয়া বইছে। একটা খুব সুন্দর মনোরম একটা প্লেজেন্ট ওয়েদার, যে ওয়েদারে আমার তো খুব ভালো লাগে স্টোরি বুক পড়তে। তো আমরা সেই স্টোরি বুক পড়ার কথা প্রসঙ্গেই চলে আসছি। আমরা আজকে একটা শর্ট স্টোরি পড়তে চলেছি, যে স্টোরিটা যেটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার সেমিস্টার 3-তে। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। This story is written by Ruskin Bond. Ruskin Bond is an Anglo-Indian author. Anglo-Indian author কি? অর্থাৎ উনি অ্যাংলো বা ব্রিটিশ বংশোদ্ভূত একজন ভারতীয় লেখক। ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক বলতে অর্থাৎ ওনার বাবা মা ওনারা ছিলেন ব্রিটিশ, যারা ইন্ডিয়াতেই থাকতেন। পরবর্তীতে ওনার মা দ্বিতীয় বিবাহ করেন, এবং সেই সূত্রে ওনার মায়ের যে দ্বিতীয় হাজবেন্ড তিনি ইন্ডিয়ান ছিলেন। তো ওনারা ইন্ডিয়াতেই থাকতেন এবং ব্রিটিশ বংশোদ্ভূত। ওনারা ওনারা থাকতেন হচ্ছে আমাদের বর্তমানে উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশের সংলগ্ন যে পাহাড়ি এলাকা, সেখানে উনি থাকতেন, মুসৌরিতে। তো ওনার অনেক শর্ট স্টোরি হয়তো তোমরা পড়েছো, কিংবা হয়তো কেউ পড়োনি। আজকে যে শর্ট স্টোরিটা আমি আজকে পড়াবো তোমাদেরকে, পড়াবো বলার থেকেও আরো বেশি ভালোভাবে বললে এটাই বলা যায় যে তোমাদেরকে আমি আজকে একটা গল্প শোনাবো। একটা এমন গল্প, একটা সুন্দর মিষ্টি একটা অপূর্ণ প্রেমের গল্প। খুব সুন্দর লাগবে শুনতে, যেখানে হয়তো আমরা আমাদের নিজেদের একটা বাস্তবের সাথে রিলেট করতে পারবো। তোমরা অনেকেই হয়তো নিজেদের সাথে রিলেট করতে পারবে। অনেক অপ্রাপ্তি, অনেক অপূর্ণতার গল্প কিন্তু আমাদের জীবনে থেকে যায়। এবং আমাদের লাইফে কি হয় বলো তো, আমাদের লাইফে প্রচুর প্রচুর ইনসিডেন্টস ঘটতে থাকে। সব ইনসিডেন্টস হয়তো আমাদের মনে থাকে না, কিছু কিছু ইনসিডেন্টস আমাদের মনে থেকে যায়। এবং এমন কিছু কিছু ইনসিডেন্টস হয় যেটা বহু বছর পরে জীবনে একটা একটা এমন একটা সময় আসে, যে সময় এসে পুরনো অতীতের কোনো একটা ছোট্ট ইনসিডেন্ট আমাদের মনে গভীরভাবে দাগ কেটে যায়, যেটা আমরা পরবর্তীতে বুঝতে পারি। তো এরকমই একটা গল্প এই আমাদের আজকের চ্যাপ্টারটা, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। আজকে পুরো চ্যাপ্টারটা আমি পড়াবো না, আজকে আমি কিছুটা পড়াবো একটাই কারণে, কারণ আমি তোমাদেরকে কোয়েশ্চেন আনসার আজকে সলভ করাবো। তো তোমরা খুব ভালো করে কোয়েশ্চেন আনসারগুলো সলভ করলে তাহলে কি হবে, তোমাদের পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা ওভারভিউ প্রথমত হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই যে চ্যাপ্টারটা ভেঙে ভেঙে করাচ্ছি, তার একটাই কারণ, যাতে তোমরা যত বেশি পরিমাণে এই লেকচারগুলো ধীরে ধীরে পড়বে, তত বেশি কিন্তু তোমরা বুঝতে পারবে এবং সেখান থেকে এমসিকিউ গুলো সলভ করতে পারবে। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন করব চ্যাপ্টারের। চ্যাপ্টারটা সম্পর্কে একটু বুঝবো, এবং তারপরে অথর সম্পর্কে একটু জানবো, এবং তারপরে আমরা একটা সুন্দর গল্প শুনবো, একদম সুন্দর একটা মিষ্টি গল্প। এই গল্পটা আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি আজকের লেকচারটা না দেখে যদি শোনো, খুব ভালো লাগবে দেখো শুনতে। পারলে চোখ বন্ধ করে শুনো, দেখবে একটা খুব সুন্দর ভিভিড ইমেজেরি ক্রিয়েট হবে তোমাদের মানস চক্ষে। আচ্ছা, নেক্সট আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন হবে। এবং যতটা আজকে পড়াবো তার উপরে বেস করে এক্সারসাইজ করাবো, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের এই চ্যাপ্টারটা। Ruskin Bond, an iconic figure in Indian literature,
has crafted stories that transport readers into the heart of India's small towns, hill stations, and deep-rooted tradition. রাস্কিন বন্ডের স্টোরিগুলো খুব হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো গল্প, যেখানে এমন নয় যে বড় বড় মেট্রোপলিটন সিটিজে সেখানে থাকা মানুষদের তাদের জীবন, তাদের যে দৈনন্দিন লাইফস্টাইল সেটা নিয়ে গল্প, তা কিন্তু নয়। ছোট 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 মফস্বল, ছোট ছোট গ্রাম, ছোট ছোট পার্বত্য এরিয়া, এইখানে থাকা সাধারণ মানুষের সাধারণ জীবনযাপনের গল্প কিন্তু রাস্কিন বন্ডের স্টোরিতে ফুটে ওঠে। খুব ইনসিগনিফিকেন্ট হয়তো কোনো একটা মোমেন্ট, সেটাকে উনি লার্জার দ্যান লাইফ করে কিভাবে দেখান, এটাই ওনার লেখনীর কিন্তু বৈশিষ্ট্য। Known for his timeless storytelling and gentle portrayal of Indian life, Bond's works have captivated readers across generations, making him a beloved literary figure. তো আমি যেটা বলছিলাম যে উনি এখনো কিন্তু ব্যাচেলার, ওনার একটা পেট ফ্যামিলি রয়েছে, ওটা নিয়ে উনি মুসৌরিতে থাকেন, এবং ওনার যে লেখনী, সেই লেখনীর মধ্যে একটা খুব মুগ্ধ করে দেওয়ার মতো একটা কিন্তু চার্মিং রয়েছে, একটা কিন্তু এসেন্স রয়েছে, যেটা কিন্তু আমরা এই স্টোরিটা পড়লে বুঝতে পারবো। দেখো এই স্টোরিটার যে সেটিং, এই স্টোরিটার সেটিং হচ্ছে দেউলি নামের একটা স্টেশন। দেউলি স্টেশনটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে দেউলি, ঠিক আছে, এটা হচ্ছে দেউলি। এই দেউলি হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের একটা ছোট্ট পার্বত্য আমি বলবো না, তরাই অঞ্চলের একটা ছোট্ট ভিলেজ, সেটার নাম হচ্ছে দেউলি। আলমোড়া ডিস্ট্রিক্টে পড়ে, এটা আলমোড়া ডিস্ট্রিক্টে পড়ছে। উত্তরাখণ্ডের পাহাড় যারা যারা গেছো তারা তারা জানো যে পাহাড়ের প্রকৃতি কত সুন্দর, পাহাড়ের মানুষ কতটা সুন্দর, আমাদের পৃথিবী কতটা সুন্দর, আমাদের খুব সুন্দর পৃথিবী। এই সুন্দর পৃথিবীতে অনেক সুন্দর ঘটনা ঘটে চলেছে নিত্য নৈমিত্তিক, হয়তো তার শুরু বা শেষটা হয়তো অতটাও হ্যাপেনিং নয়, কিন্তু আমরা যদি ওভারঅল বিচার করি, দেখবে লাইফে একটা সময় আসার পরে তুমি কিন্তু যে সমস্ত কিছু হার্ডশিপ লাইফে পেরিয়ে আসো না কেন, তোমাদের লাইফে যাই প্রবলেম আসুক না কেন, সবটা মিটে যাওয়ার পরে দেখবে আর কিন্তু মনে হয় না যে কতটা কষ্ট পেতে হয়েছে। হয়তো একটা সুন্দর এন্ডিং আমরা সবাই ডিজার্ভ করি, কিন্তু তারপরেও দেখা যায় যে সমস্ত এন্ডিং হয়তো সুন্দর হয় না। এটাও একটা ওপেন এন্ডেড স্টোরি, যেখানে হয়তো এন্ডিংটা আমরা যেভাবে চাইছি হয়তো সেভাবে হয়তো পাবো না, কিন্তু একটা সুন্দর রেস থেকে যাবে, একটা ভালো লাগার রেস থেকে যাবে যখন স্টোরিটা আমরা শেষ করব প্রতিটা রিডারের মনে। তো এই যে স্টোরিটা ইটস আ শর্ট স্টোরি উইথ অ্যান এন্ডিউরিং ইম্প্যাক্ট, একটা গভীর একটা ছাপ ফেলে দেবে তোমাদের মনে। ইট ইনভাইটস ইউ টু পজ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট স্মল মোমেন্টস দ্যাট শেপ ইউর লাইফ। আমি এই যে বলছিলাম যে আমাদের জীবনে নিত্য নৈমিত্তিক অনেক ছোট ছোট ঘটনা ঘটে যায়, খুব ছোট ছোট ঘটনা দেখবে যে তোমার খুব ভালো লাগা একটা তৈরি করে দেয়। আমরা আজকালে হয়তো ব্যস্ততার এই দুনিয়াতে হয়তো এই সোশ্যাল মিডিয়া বা এই যে ইঁদুর দৌড়ের লাইফে হয়তো সেইভাবে হয়তো অবজার্ভ করতে পারি না। কখনো কখনো হাতে এক কাপ চা নিয়ে তোমরা যদি বারান্দায় এসে দাঁড়াও, দেখবে প্রকৃতিটা কত সুন্দর, কত সুন্দর সুন্দর ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটছে। আমি রিসেন্টলি এই মার্চের সময়, যে সময় দেখবে পাখিদের ব্রিডিং সেশন চলে, সেই সিজনে আমি দেখেছিলাম যে একটি বুলবুলি পাখি আমার বাড়ির একটি ছোট গাছে বাসা বেঁধেছে। তো বাসা বাঁধার পর থেকে খুব সুন্দর একটা জিনিস আমি নোটিস করলাম, যে কি সুন্দরভাবে বাবা বুলবুলিটি এবং মা বুলবুলি এরা মিলে খুব সুন্দর করে বাসাটাকে বুনছে, এবং তারপরে ডিম পারলো তারা, তাদের 3টে ডিম, এবং সেই ডিমে তা দিল, সেই ডিম থেকে বাচ্চারও জন্ম হলো, এবং কত সুন্দরভাবে খাবার এনে খাওয়াচ্ছে। এই যে একটা সুন্দর একটা কতই বা সিগনিফিকেন্স এর রয়েছে লাইফে বলো তো। তার আমাদের যদি আমরা আমাদের বিজি নিত্য নৈমিত্তিক জীবন দেখি, সেখানে প্রতিদিনের কাজকর্ম, তার মাঝখান থেকে একটা ছোট্ট ইনসিডেন্ট আমার খুব ভালো লাগলো, যে বাবা বুলবুলিটির কেয়ারিং নেচার, বা মা বুলবুলিটির তার সন্তানের প্রতি কেয়ারিং যে নেচার, তাকে বাচ্চাদেরকে রোজ খাবার এনে খাওয়ানো, এই যে ব্যাপারটা, এটা খুব
খুব আমার কাছে একটা মনে একটা দাগ কেটে গেল। একটা সুন্দর পরিবারের একটা ছবি পেলাম। পরিবার মানে তো এই নয় যে মানুষের পরিবার, পরিবার তো পাখির পরিবারও হতে পারে, পশুরও পরিবার হতে পারে। তো যাই হোক, আমি কথা প্রসঙ্গে অনেক দূরে চলে আসছি। যাই হোক, আমরা স্টোরিতে ফিরে আসি। তো দেখবে যে কখনো কখনো এরকম হয়, ছোট ছোট ইনসিডেন্ট তোমাদের মনে এমন ভাবে দাগ কেটে যায় যে তোমাদেরকে আবার রিথিঙ্ক করার সুযোগ এনে দেয়। তো in a fast-paced world, its calm reflection helps us to appreciate the beauty of fleeting memories. Fleeting memory কি বলতো? Fleeting, time is fleeting বলে না? সময় খুব তাড়াতাড়ি বয়ে যায়। এই যে বয়ে চলা সময়ে সেখানে মেমোরিকে ক্যাপটিভেট করে রাখা, বিউটি অফ মেমোরি, অর্থাৎ স্মৃতির যে সৌন্দর্য তাকে ক্যাপটিভেট করে রাখছে। কারণ সময় তো বয়ে যাবে, সময়কে তো আমরা আটকাতে পারবো না। আমরা আটকাতে পারি কিসে? আমাদের মনের মধ্যে। দেখবে এখন তো তোমরা স্কুলে পড়ছো, এখন হয়তো বুঝতে পারবে না। আমি যখন স্কুলে পড়েছিলাম, আমি যখন 10-12 পাস করে চেঞ্জ করে কলেজ চলে যাই, মানে আমার 10-এর পরেও স্কুল চেঞ্জ হয়েছিল, তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি কত শত মেমোরিজকে হারিয়ে ফেলেছি। বা এটাও আমার মনে হয়েছিল যে আর তো ওই মেমোরিগুলোকে মানে চেরিশ করতে পারবো না। তো আমরা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন মেমোরি ক্রিয়েট করছি, এবং সেই মেমোরিগুলোকে কিন্তু আমরা পরে কোনো না কোনো একদিন হয়তো বৃদ্ধ কোনো বয়সে হয়তো কোথাও একাকী বসে এই এই মেমোরিজগুলোই কিন্তু আমাদের মনে কিন্তু আসবে, মনে পড়বে। তো সময় তো বয়ে যায়, সময়কে তো আটকানো যায় না। তো চলো শুরু করি আজকের চ্যাপ্টারটা। Okay, this story is absolutely written in first person point of view. What is first person point of view? First person point of view যেখানে ন্যারেটর অর্থাৎ কথক নিজের পয়েন্ট অফ ভিউ, নিজের দিক থেকে স্টোরি টেলিং করছেন, অর্থাৎ গল্পটিকে বলছেন। এই স্টোরিতে আমরা একটা এমন একজন ন্যারেটরকে পাচ্ছি যার কোনো নাম নেই, আননেমড একজন অথরের নাম পাচ্ছি, আননেমড একজন ন্যারেটরকে দেখতে পাচ্ছি, যার নিজের ন্যারেটিভে, তার নিজের পার্সপেক্টিভ দিয়ে আমরা গল্পটা পড়বো। তো কি বলছে শোনো। When I was at college, অর্থাৎ আমাদের ন্যারেটর একটি কলেজের স্টুডেন্ট, তোমাদেরই বয়সী, তোমাদের থেকে হয়তো একটু বড়। I used to spend my summer vacation in Dehra. Dehra মানে বুঝতেই পারছো, দেহরাদুন। তো হিমাচলেরই, দেহরাদুন উত্তরাখণ্ডের, হ্যাঁ উত্তরাখণ্ডের, হিমাচল নয়, দেহরাদুন হচ্ছে উত্তরাখণ্ডে। তো আই স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, অর্থাৎ আমি আমার গ্র্যান্ডমাদারের কাছে সামার ভ্যাকেশন কাটাতে যেতাম যখন আমি কলেজে পড়তাম। আর সেটা কোথায় ছিল? সেটা ছিল দেহরাদুনে। আই উড লিভ দ্য প্লেন্স, প্লেন্স অর্থাৎ সমতল ভূমি, অর্থাৎ দ্য ন্যারেটর বিলংস ফ্রম আ প্লেন ল্যান্ড। তো আমি সমতল ভূমিকে গুড বাই জানিয়ে সামার ভ্যাকেশনে চলে যেতাম গ্র্যান্ডমাদারের কাছে। কোন সময় যেতাম? আর্লি ইন মে। গরমকাল, তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচতে ন্যারেটর চলে যেতেন প্রতিটা সামারে নিজের গ্র্যান্ডমাদারের কাছে দেহরাদুনে। দেহরাদুন অবস্থিত উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডের একটা ছোট্ট, খুব ছোট বলবো না, একটা ছোট জনপদ দেহরাদুন। তো সেখানে চলে যেতেন এবং রিটার্ন করতেন লেট ইন জুলাই, অর্থাৎ বর্ষায়, অর্থাৎ গরম থেকে বর্ষা, এই যে 2 মাস এটা উনি কাটাতেন গ্র্যান্ডমাদারের কাছে। দেউলি was a small station about 30 miles from Dehra. দেহরা থেকে দেউলির দূরত্ব ছিল 30 মাইল। দেউলি কি? দেউলিও একটা উত্তরাখণ্ডের একটা ছোট্ট গ্রাম্য জনপদ। It marked the beginning of the heavy jungles of the Indian Terai. তরাই অঞ্চল, তরাই অঞ্চল মানে বুঝতেই পারছো একদম বনভূমি, যেটা হচ্ছে পর্বতের পাদদেশে থাকা যে বনভূমি সেটাকে তরাই বলা হয়। তরাই অঞ্চল, ইন্ডিয়ার যে তরাই অঞ্চল, এটা কত দূর অব্দি বিস্তৃত বলতো? ইট ইজ স্ট্রেচড আপ টু নেপাল, নেপাল বর্ডার অব্দি এটা কিন্তু বিস্তৃত। নেপাল বর্ডার অব্দি বিস্তৃত তরাই বনভূমি। ডিপ ডেন্স ফরেস্ট, যেখানে
খুব সুন্দর একটা শীতল ওয়েদার, যেখানে প্রচুর পশু পাখি দেখা যায়, ঘন জঙ্গল, সবুজে সবুজ ভরা, একেবারে একটা সুন্দর একটা পিকচার আসবে। দেখো যদি তোমরা মনে মনে ক্রিয়েট করো একটা পিকচার, দেখবে একটা সুন্দর ভিভিড ইমেজারি পাচ্ছ। দিস স্টোরি ইজ অল অ্যাবাউট ইমেজারি। এই স্টোরিতে সব থেকে বেশি পরিমাণে তোমরা যদি লিটারারি ডিভাইস দেখো বা তোমরা যদি ফিগার অফ স্পিচ দেখো, দেখতে পাবে যেখানে প্রচুর পরিমাণে ইমাজিনেশনের ইউজ হয়েছে, ইমেজারির ইউজ করা হয়েছে। The train would reach Deoli at about 5 in the morning. ভোর 5টার সময়। প্রতিটা জায়গা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার তো এমসিকিউ আসবে, এমসিকিউ গুলো করার জন্য প্রতিটা জায়গা ইম্পর্টেন্ট আমি আন্ডারলাইন করে দিচ্ছি। ন্যারেটর যে ট্রেনে করে দেরাদুন যেতেন, সেই ট্রেনটা ভোরবেলা 5টার সময় দেওলি স্টেশনে এসে পৌঁছতো। এই স্টোরি সেটিংটা লিখে দিই। আচ্ছা, চলো। তো কি বলা হচ্ছে, ভোরবেলা 5টা, অর্থাৎ আবছা কুয়াশা, সেখানে একটা জঙ্গল, একটা এরিয়ার মধ্যে দিয়ে একটা ছোট্ট হিল স্টেশনের কাছে একটা ট্রেন এসে পৌঁছলো। তখনও কিন্তু কুয়াশা কাটেনি, তখনও কিন্তু ভোর হয়নি, আধা ভোর আধা রাত, এরকম একটা আবছা অন্ধকার একটা অ্যাটমসফিয়ার। When the station would be dimly lit with electric bulbs and oil lamps, অর্থাৎ তখন সদ্য সদ্য কিন্তু ইলেকট্রিসিটি এসে পৌঁছাচ্ছে এই পার্বত্য এরিয়াগুলোতে। এই এরিয়াতে কিছু ইলেকট্রিক লাইটও রয়েছে, যেগুলো ইলেকট্রিক বাল্ব, যেগুলো ডিমলি জ্বলছে, একদম অস্পষ্টভাবে আবছাভাবে জ্বলছে। কেন? বিকজ অফ দ্য ফগ। কারণ চারপাশটা একটা ফগ বলবো বা মিস্ট বলবো, বিকজ অফ দ্য মিস্ট, বিকজ অফ দ্য ভেপার ডেন্স, অর্থাৎ একটা ঘন মিস্টের একটা পর্দার মতো হয়ে রয়েছে, চারপাশটাকে ঘিরে রয়েছে। তো যার জন্য ইলেকট্রিক বাল্বের আলোগুলো মনে হচ্ছে ইট ইজ ডিমলি লিটেড, অ্যান্ড অয়েল ল্যাম্পস, এবং এখানে কিছু অয়েল ল্যাম্পসও রয়েছে। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. ভোরবেলার আবছা আলোতে রেলওয়ে ট্র্যাক দিয়ে দেখা যাচ্ছে দূরে বিস্তৃত বনরাশি, দূরের জঙ্গল দেখা যাচ্ছে, এবং হালকা টিমটিমে করে আলো জ্বলছে। তো এই সময় এসে ট্রেন দাঁড়ালো দেওলি স্টেশনে। দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেখো আমরা এই পুরো স্টোরি জুড়ে একটা সেন্স অফ লোনলিনেস পাবো, একটা মেলানকোলিক টোন পাবো। পুরো স্টোরিটার টোনটাই থাকছে একটা মন খারাপ করে দেওয়ার মতো একটা মেলানকোলি। মেলানকোলি মানে একটু দুঃখ। তো এই যে একটা সেন্স অফ লোনলিনেস পাচ্ছি, যে দেখো ট্রেনটাও একা, যে স্টেশনে এসে দাঁড়ালো সেই স্টেশনটাও একা, জনপদটা হয়তো খুবই কম সংখ্যক জনপদ রয়েছে দেওলিতে, এবং যার জন্যই প্ল্যাটফর্মটাও কি লোনলি। আমাদের জীবনটাও তাই না, একা। অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড আ ওয়েটিং রুম। কি রয়েছে স্টেশনে? একটা ওয়েটিং রুম রয়েছে, একটা স্টেশন মাস্টারের রুম রয়েছে। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor and a few stray dogs. তো স্টেশনে কি কি রয়েছে দেখো। স্টেশনে একটাই মাত্র চায়ের দোকান, একটাই মাত্র ফল বিক্রেতা, ফ্রুট ভেন্ডার মানে হচ্ছে ফল বিক্রেতা,
অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, স্ট্রে ডগস মানে কি, রাস্তার যে কুকুর হয়। নট মাচ এলস, আর এর থেকে বেশি কিচ্ছু নেই। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস, মাত্র 10 মিনিটের জন্য এই ট্রেনটা কিন্তু থামে দেউলি স্টেশনে, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। অর্থাৎ এই দেউলির পর থেকে কি শুরু হয়ে যাচ্ছে, তরাইয়ের যে জঙ্গল, সেই জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, এবং সেই জঙ্গলের বুক চিরে কিন্তু ট্রেন চলে। তোমরা কেউ যদি দেরাদুন বা মুসৌরি গিয়ে থাকো, তোমরা হয়তো এই এক্সপিরিয়েন্সটা করেছো। তো সেই তরাইয়ের জঙ্গলের মাঝখানে ঢোকার আগে মাত্র 10 মিনিটের জন্য এখানে হল্ট করে। এটা একটা হল স্টেশন। ওয়াই ইট স্টপড অ্যাট দেউলি, কেন দেউলিতে দাঁড়ায় এই ট্রেনটা? আই ডোন্ট নো, আমার জানা নেই যে কেন দাঁড়ায় দেউলিতে। কারণ এই দেউলিতে হওয়ার মতো কিছুই তো নেই, না লোকজন আছে, না স্টেশনে ভিড় রয়েছে। নাথিং এভার হ্যাপেন্ড হিয়ার, নোবডি গট অফ ট্রেন, কেউ ট্রেন থেকে নামেও না, নোবডি গট ইন, কেউ ট্রেনে ওঠেও না। দেয়ার আর নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এমনকি ট্রেনের যে প্ল্যাটফর্ম, সেখানে কোনো কুলিরাও থাকে না যে তারা মালপত্র বয়ে নিয়ে যাবে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস, 10 মিনিটের জন্য, একেবারে পাক্কা 10 মিনিটের জন্য এখানে দাঁড়ায়। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপরে কি হয়, 10 মিনিট পরে একটা বেলের, ঘন্টার একটা আওয়াজ শোনা যায়। দেউলি উড then a bell would sound and the guard would blow his whistle, এবং তারপরে কি হয়, 10 মিনিটে দাঁড়ানোর পরে গার্ড কি করে, বেল দেয়, হুইসেল বাজায়, যে বাঁশিটা বাজায়। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। দেখো, মানুষের জীবনে তাই হয় না? আমরা যখন ট্রেনে চলাচল করি, আমরা সব স্টেশন কি মনে রাখি? কিংবা যখন হয়তো আমরা লং জার্নিতে যাচ্ছি, তখন হয়তো কত ছোট 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 হল স্টেশন পেরিয়ে যায়, কখনো কখনো কোনো ট্রেন দাঁড়ায়, কখনো কখনো কোনো দাঁড়ায় না, কোনো কোনো স্টেশনের ট্রেন। আমি যখন বাড়ি ফিরি, মানে ছুটিতে হয়তো বাড়ি গেলাম, বা বাড়ি থেকে যখন আমি ফিরছি রাতের ট্রেনে করে, এদিকের কিছু কিছু স্টেশন রয়েছে যে স্টেশনগুলোতে রাতে একদমই লোক থাকে না। তো আমি ওই মাঝে মাঝে ওই কাঁচের জানলার ওপার দিয়ে যতটুকু দেখা যায়, পুরোটা হয়তো হয়তো দেখা যায় না, কাঁচের জানলার ওপার দিয়ে যেটুকু দেখতে পাই, ঝাপসা কাঁচের জানলার ওপার দিয়ে দেখি কিছু কিছু স্টেশন, সেই স্টেশনগুলোতে বড় বড় আগাছায় ভরে গেছে। হয়তো লোকজন সকালে হয়তো ওঠে ট্রেনে, রাতে কোনো ট্রেন থেকে লোকে নামেও না, ট্রেনে ওখানে ওঠেও না। একদম কি বলবো, পুরোপুরি পরিত্যক্ত নয়, কিছুটা পরিত্যক্ত একটা স্টেশন, যাকে মানুষজনও অ্যাভয়েড করে চলে। মানুষজনও হয়তো বড় প্ল্যাটফর্ম খোঁজে, যেখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে, যেখান থেকে ট্রেন এসে উঠতে পারবে, যেখানে পরিষেবা পাবে। তো মানুষের অভাবে বা পরিষেবার অভাবে সেই স্টেশনগুলো আস্তে আস্তে কি হয়, পরিত্যক্ত হয়ে যায়। তো হয়তো দেউলিও এইভাবে পড়ে রয়েছে, এবং হয়তো মানুষজন একে ভুলেই গেছে। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি, মাঝে মাঝে আমার মনে হয় যে দেউলিতে আসলে আসলে হয়টা কি। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই যে স্টেশনের যে 4-5টা দেওয়াল আমি দেখতে পাচ্ছি, হয়তো স্টেশন মাস্টারের রুমটুকুরই দেওয়ালটুকু দেখতে পাচ্ছি, এই দেওয়ালের ওপারে আছে কি? দেউলি আসলে কি? দেউলি আসলে কতটাই বা বড় জনপদ? দেউলির মানুষজন কিরকম? দেউলিতে আছেটা কি? আমার খুব জানার ইচ্ছা। আই অলওয়েজ ফিল সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম। আর এই যে ছোট্ট একটা ফাঁকা একটা প্ল্যাটফর্ম, এটা সম্পর্কে সবসময় আমার কিন্তু খুব খারাপ লাগে, যে কারণ এখানে কোনো মানুষই আসে না, কোনো মানুষ নামে না। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, এবং কোনো মানুষ কিন্তু এই জায়গাটাকে ঘুরতে আসে না, ভ্রমণ করতে আসে না। I decided that, আমি একদিন ভাবলাম যে one day I would get off the train at Deoli and spend the day there just to please the town. এবং একদিন আমি মনে করলাম যে এই যে স্টেশনটা, এই স্টেশনটাতে আমি নামবো এবং টাউনটাকে ভ্রমণ করব একটা মাত্র দিন, জাস্ট টু প্লিজ দ্য টাউন, যাতে এই শহরটা খুশি হয় যে এখানেও কোনো অতিথি আসলো। I was 18. So the narrator is 18 years old. He has just completed his teenage, just like you, তোমাদের মতনই জাস্ট টিনেজ কমপ্লিট
করবে, করেনি এখনো, 18 তাই তো? হ্যাঁ এখনো আছে, টিনেজ এখনো আছে, টিনেজের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছে, তো টিনেজ কমপ্লিট করবে, এরকম একটা সময়, এরকম সময় কিন্তু মানুষের জীবনে খুব সুন্দর একটা সময় আসে, যে সময় কিন্তু রোম্যান্স বা কি বলবো, এই এমন একটা সময় যে সময় তোমাদের মনে কিন্তু অনেক কিছু চেঞ্জেস আসে, জীবনে অনেক কিছু চেঞ্জেস আসে। তো এইরকমই এমন একটা সময় হচ্ছে টিনেজের এই ভাগটা, যে ভাগে ন্যারেটর নিজে রয়েছেন। তো আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি। তো অরিজিনালি আমাদের যে স্টোরির যে ইনসিডেন্ট সেটা শুরু হচ্ছে এই জায়গায়, এই মুহূর্ত থেকে। কলেজে পড়ে আমাদের ন্যারেটর, যাচ্ছেন গ্র্যান্ডমাদারের কাছে 2 মাসের জন্য সামার ভ্যাকেশন কাটাতে, এবং ট্রেন এসে দাঁড়ালো দেউলি স্টপেজে। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটা মেয়ে সে কিনা প্ল্যাটফর্মে নামলো, সেলিং বাস্কেটস। সো গার্ল ওয়াজ সেলিং বাস্কেট। এই পুরো স্টোরিতে আমরা দুটো ক্যারেক্টার পাবো। কারা কারা রয়েছে? দ্য ন্যারেটর, and a young girl. And a young girl. তো সে কি করে রয়েছে দেখো, শীতের সকাল কিন্তু, ঠিক আছে, খুব ভালো করে বুঝবে যে এই স্টোরির যে সেটিং সেটা হচ্ছে উইন্টার্স মর্নিং বা ডন বলতে পারি, এবং দেউলির একটা ছোট্ট প্ল্যাটফর্ম। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। একটি মেয়ে শীতের সকালবেলায় গায়ে একটা শাল রয়েছে, এবং সে কিন্তু স্টেশনে এসে নামলো। আর ফিট ওয়্যার বেয়ার। পাহাড়ি একটি মেয়ের কথা বলছি। পাহাড়ের যারা মানুষ তারা কিন্তু খুব সাধারণ সিম্পলিসিটি পছন্দ করা একটা মানুষ হয়, সাধারণত সিম্পল হয়, সাধারণত খুব মিস্টেরিয়াস হয়, এবং খুবই পরিশ্রমী হয়। তো মেয়েটিকে দেখো, তার পা গুলো কিন্তু ছিল বেয়ার, অর্থাৎ নগ্ন, অর্থাৎ জুতো ছিল না। ক্লোথস ওয়ার ওল্ড বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল। পায়ে জুতোও ছিল না, কাপড়ও পুরনো হয়ে গেছে, মাত্র একটা পুরনো শাল গায়ে জড়িয়ে রয়েছে কোনো রকম ভাবে, বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি। তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য গার্ল ওয়াজ নট গুড, হি ওয়াজ নট, সরি, শি ওয়াজ নট ফিনান্সিয়ালি স্টেবল। But she has her own dignity. খুবই গ্রেসফুলি এবং ডিগনিটির সাথে সে কিন্তু হেঁটে চলেছে। অর্থাৎ তার হয়তো ফিনান্সিয়ালি হয়তো তার হয়তো সেই লেভেলের কি বলবো পয়সা হয়তো নেই, টাকা পয়সা হয়তো নেই, কিন্তু তার মধ্যে কি রয়েছে, একটা সেলফ কনফিডেন্স রয়েছে, নিজের প্রতি যে কনফিডেন্স, সেই কনফিডেন্সের কারণেই সে কিন্তু খুবই গ্রেসফুলি, খুব সুন্দরভাবে সে কিন্তু হেঁটে চলেছে। when she came to my window, এবারে সে যখন আমার জানলার কাছে এসে উপস্থিত হলো, she stopped, মেয়েটি দাঁড়ালো। she saw that I was looking at her intently. intently মানে কি, খুব পর্যবেক্ষণ করছে, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা। intently মানে হচ্ছে গভীরভাবে। আমি তাকে যে এত পুঙ্খানুপুঙ্খভাবে নোটিস করছি, সেই মেয়েটি কিন্তু সেটি বুঝতে পারলো, সে কিন্তু দেখতে পেলো। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড, কিন্তু প্রথমে সে ভান করলো কি শি হ্যাড নট নোটিসড, প্রথমে সে বোঝালো যে সে কিন্তু দেখেনি।
She had a pale skin set off by shiny black hair. পাহাড়ি মেয়েদের দেখবে, পাহাড়ি মেয়েদের খুব সুন্দর স্মুথ সিল্কি চুল হয়, ঠিক আছে। পেল স্কিন সিগনিফাইজ দ্য ফিনান্সিয়াল অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন অফ দিস গার্ল। জেনারেলি কি হয়, পাহাড়ি যে সমস্ত মানুষজন থাকে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো হয় না, তারা প্রচণ্ড পরিশ্রমী হয়, যার ফলে কি হয় পর্যাপ্ত পরিমাণে যে ফুড বা রিসোর্সেস বা পর্যাপ্ত পরিমাণে যে কেয়ার সেটা হয়তো তারা পায় না। So this is the reason of her pale skin. She has a fair skin. I know that she has a fair skin tone, but it is pale. There is a difference between fair and pale. Fairness মানে কিন্তু একটা সুন্দর সাদা একটা ফর্সা স্কিন, ঠিক আছে, বাট পেলনেস দেখো ডার্ক স্কিন টোনের মধ্যেও কিন্তু একটা বিউটিফুল একটা ম্যাজেস্টিক একটা বিউটি থাকে, ঠিক আছে। তো সেই ডার্ক স্কিন টোন কিন্তু যদি পেল হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, তার মধ্যে কিন্তু একটা ফ্যাকাশে ভাব চলে আসে, সেটার মধ্যে কিন্তু বোঝাচ্ছে যে তার মধ্যে কিছু একটা অপ্রাপ্তি রয়েছে। সেটা হয়তো খাদ্যের হতে পারে, সেটা হয়তো প্রপার মেডিসিনের হতে পারে, সেটা হতে পারে ক্লান্তির কারণে, কিন্তু শি হ্যাজ আ পেল স্কিন set off by shiny black hair and a dark troubled eyes. It signifies many things. She has to find her job, কারণ সেই পার্বত্য এরিয়াতে সেই মেয়েটি নিশ্চয়ই কোনো কাজের কারণে এসেছে অত ভোরবেলার ট্রেনে, এবং সেই জায়গাতে যেহেতু লোকজন এত কম থাকছে সেহেতু কি হয় তার যে চোখের মধ্যে যে ট্রাবলের চাহনি সেটাই বুঝিয়ে দিচ্ছে যে সে কিন্তু খুবই নিডি, তার কিন্তু চাকরি বলবো না, সরি চাকরি বলা এক্ষেত্রে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তার কাজের ভীষণ প্রয়োজন। সেটা কি কাজ দেখো, and then those eyes searching and eloquent met mine. সেই যে চাহনিটা সেই চাহনিটা কিন্তু আমার চাহনির সাথে এক হলো, অর্থাৎ মেয়েটি আমার দিকে তাকালো। She stood by my window for some time, neither of us said anything. কিছু মুহূর্ত একজন অন্য আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম, কেউই কিছু বললাম না। But when she moved on, I found myself leaving my seat and going to the carriage door. কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে মেয়েটি কি করলো, আমার দিকে তাকিয়ে থাকলো একদম চোখে চোখ, তারপরে কি করলো মেয়েটি এগিয়ে গেল। যে মুহূর্তে মেয়েটি এগিয়ে চলে গেল সেই মুহূর্তে ন্যারেটর নোটিস করলেন যে সে আর কিন্তু সিটে বা বার্থে বসে নেই, তিনিও উঠে পড়েছেন এবং ক্যারেজ ডোর অর্থাৎ ট্রেনের দরজার কাছে চলে এসেছেন, and stood waiting on the platform, এবং সেখান থেকে নেমে প্ল্যাটফর্মে ওয়েট করছেন লুকিং দ্য আদার ওয়ে। I walked across the tea stall. এবারে আমি কি করলাম, হেঁটে হেঁটে চায়ের যে স্টল সেই স্টলের কাছে এসে পৌঁছলাম। A kettle was boiling over on a small fire. গ্যাসের বা সরি গ্যাস তো সেই সময় থাকা বোধহয় পসিবল নয়, চুল্লি হবে বা চুলা হবে, সেই চুলার উপরে বসানো রয়েছে একটা কেটেল, সেই কেটেলে জল ফুটছে। But the owner of the stall was busy serving tea somewhere on the train. ট্রেন এসে দাঁড়িয়েছে, ভোরবেলা অনেকেই চা খায়, তো চা বিক্রেতা কি করছে ওইখানে চায়ের জল চাপিয়ে বা চা ফোটাতে দিয়ে সে কিন্তু ট্রেনের অন্যত্র বা অন্য কোনো কম্পার্টমেন্টে ঢুকে চা বিক্রি করছেন সম্ভবত। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। মেয়েটি পিছন পিছনে আসলো ছেলেটির। Do you want to buy a basket? She asked. They are very strong, made of the finest cane. বেত, সুন্দর বেত দিয়ে তৈরি, খুব ভালো মানের বেতের তৈরি ঝুড়ি। মেয়েটি বলছে যে আপনি কি ভালো মানের বেতের ঝুড়ি চান? এই যে ট্রাবল আইজ, কিসের জন্য ট্রাবল বুঝতে পারলে? এটা হচ্ছে সেই কারণ মেয়েটির বিক্রির প্রয়োজন ছিল। যে যে জিনিসগুলো সেল করছিল সেই জিনিসগুলো স্বাভাবিকভাবেই সকালবেলা বা অত ভোরবেলা মানুষে কিন্তু বেতের ঝুড়ির মতো কোনো জিনিস কেনে না। তো সেই মেয়েটি কিন্তু ওই ঝুড়িগুলো বিক্রি করেই হয়তো তার হয়তো কিছু অল্প পরিমাণ টাকা হয়তো ইনকাম হয় এবং সেই টাকা দিয়েই তার কিন্তু দিন চলে। তো তাই জন্য মেয়েটি কিন্তু ওই ট্রাবলড আইজ নিয়ে সে কিন্তু কিছু খুঁজছিল, সি ওয়াজ সার্চিং সামথিং। কি কি খুঁজছিল যে কাউকে যেন পাওয়া যায় যাকে সে বিক্রি করে এই যে টাকাটা, যে সামান্যই দাম হবে হয়তো, সেটা যেন সে পায়।
তো মেয়েটি জিজ্ঞেস করলো যে আপনি কি বাস্কেট নেবেন, এবং তার সাথে সি অলসো অ্যাডেড দ্যাট দিস বাস্কেটস ওয়ার মেড অফ দ্য ফাইনেস্ট কেন, খুব সুন্দর মানের বেত দিয়ে তৈরি কিন্তু এই ঝুড়িগুলো। নো আই সেড, স্বাভাবিকভাবে আমি বললাম না, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমার বাস্কেটের প্রয়োজন নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম। এবং না বলার পরে আমি মেয়েটির চোখের দিকে তাকিয়েছিলাম, সেও আমার চোখের দিকে তাকিয়েছিল বেশ অনেকটা সময়। মনে হচ্ছিল যেন অনেক অনেক সময় কেটে গেল দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে। অ্যান্ড সি সেড, তারপরে মেয়েটি বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট? আপনি কি সত্যিই নেবেন না বাস্কেটটা? অল রাইট, গিভ মি ওয়ান, আই সেড। সো আই ওয়াজ মুভড বাই দ্য ওয়ার্ডস অফ দিস গার্ল। আমি মেয়েটির কথায় ভেসে গেলাম এবং বললাম যে ঠিক আছে, আমাকে একটা বাস্কেট দিন। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অফ দ্য টপ অ্যান্ড গেভ হার আ রুপি। এবং আমি উপর থেকে একটি বাস্কেট নিলাম এবং মেয়েটিকে 1 টাকা দিলাম। কত কত কম দাম বুঝতে পারছো? হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। এবং দিস ইজ আ সেন্স অফ, কি বলবো, দিস ইজ আ সেন্স অফ লাভ থেকেও বলার কথা, বড় কথা, দিস ইজ আ সেন্স অফ মিস্ট্রি, যে একটি মেয়ে যাকে আমি চিনিও না তাকে পয়সা দেওয়ার সময় টাচ করতে হবে, এটা ভাবাতেই একটা দিস ইজ আ সেন্স অফ ফিয়ারও আমি বলতে পারি, দিস ইজ সেন্স অফ অ্যাংজাইটি, যে একটু ভয় করলো, একটু একটু উদ্বেগ লাগলো যে আমি যদি টাচ করে যায় আমার হাতটা, তো খুব সন্তর্পণে আমি 1 টাকা মেয়েটাকে দিলাম এবং যাতে আমার হাতটা তার সাথে টাচ না হয়। As he was about to speak, the guard blew his whistle. এবং খুব সুন্দরভাবে সে যখন কথা একটা কিছু বলার চেষ্টা করছিল, সেই মোমেন্টে কি হলো, গার্ডে দিয়ে দিল হুইসেল ট্রেনের। She said something, but it was lost in the clanging of the bell and hissing of the engine. এবারে কি হলো, ট্রেনটা জোরে একটা কু করে একটা হর্ন দিল এবং ট্রেনের ইঞ্জিনগুলো একটা হিসিং সাউন্ড তুললো। হিসিং সাউন্ড মানে হচ্ছে ঝনঝন ঝনঝন ঝনঝন, ট্রেনের ক্যারেজ হুইলসের যে ঝনঝন আওয়াজগুলো হয় সেই আওয়াজ তুললো। মেয়েটির কথা সেই আওয়াজে চাপা পড়ে গেল। I had to run back to my compartment. আমাকে ফিরে আসতেই হতো আমার কম্পার্টমেন্টে, because I have to go to Dehra to meet my grandmother. The carriage shuddered. অর্থাৎ এই যে কম্পার্টমেন্টটা খুব জোরে কম্পিত হয়ে উঠলো অ্যান্ড জটল ফরওয়ার্ড, কেঁপে উঠে সামনের দিকে এগিয়ে গেল ট্রেনটা। সামনের দিকে। It was the first meeting with this girl. তো এইটুকু জায়গা থেকে আমরা বলতে পারি যে আমাদের যিনি অথর খুব একটা সেন্সিটিভ পিকচার এঁকেছেন, একটা খুব সুন্দর সুন্দর রোম্যান্টিক একটা পিকচার আঁকার চেষ্টা করেছেন। এই যে স্টোরিটা, থ্রু আউট দ্য স্টোরি দ্য অথর ট্রাইজ টু পেইন্ট আ vivid and sensitive picture. The author intends to create a vivid and sensory
পিকচার, খুব সুন্দর একটা পিকচার, খুব সুন্দর একটা সেটিং, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছেন। এরপরে দাদা কি হয় দেখা যাক। I watched her as the platform slipped away. আমি মেয়েটিকে লক্ষ্য করতে লাগলাম যতক্ষণ না প্ল্যাটফর্মটা স্লিপড অ্যাওয়ে, অর্থাৎ আস্তে 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 সরে যায়। She was alone on the platform. তো এই যে বলছি না, পুরো স্টোরি জুড়ে আমরা একটা মেজর থিম পাবো, থিম অফ লোনলিনেস। এই লোনলিনেস এটা সিম্বল, ইটস আ সিম্বল অফ লাইফ, ইটস আ সিম্বল অফ লাইফ। লোনলিনেস কোথায় কোথায় পাচ্ছি? মেয়েটি একা, ন্যারেটর একা, স্টেশনটা একা, প্ল্যাটফর্মটা একা, ট্রেন একা। এখানে পুরো স্টোরি জুড়ে আমরা একটা থিম অফ লোনলিনেস পাবো, ঠিক আছে? সো ওয়াজ অ্যালোন ইন দ্য অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড শি ডিড নট মুভ বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। এটি আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে এবং ট্রেনটা আস্তে 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 মিলিয়ে যাচ্ছে দূরে। আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু আমার দিকে চেয়ে রয়েছে এবং হাসছে। I watched her until the signal box came in the way and then the jungle hit the station. আমি ততক্ষণ তাকে দেখলাম যতক্ষণ না একটা সামনে সিগন্যালের বক্স আসলো এবং আস্তে 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 ট্রেনটা মিলিয়ে গেল জঙ্গলের মধ্যে। But I could still see her standing there alone. আমি তখনও তাকে কিন্তু দেখতে পাচ্ছি, সে দাঁড়িয়ে রয়েছে, আমি বুঝতে পারছি। তাহলে এই যে অথর আমাদের যে সেন্সিটিভ পিকচারটা এঁকেছেন, এই সেন্সিটিভিটি কার মধ্যে রয়েছে? দ্য ন্যারেটরের মধ্যে। তো দ্য ন্যারেটর ইজ আ সেন্সিটিভ পারসন। I sat up awake for the rest of the journey. I could not rid my mind to the picture, mind of the picture of the girl's face and her dark, smoldering eyes. খুব সুন্দর একটা জায়গা, এখানে একটা খুব সুন্দর পিকচার আমরা পাচ্ছি মেয়েটির সম্পর্কে। বলছে আমি ওই রেস্ট অফ দ্য জার্নি ঘুমোলাম না, ঘুমোতে পারলাম না, কারণ আমার মনের মধ্যে ওই মেয়েটির ছবি প্রতিফলিত হয়ে চলেছে। কিরকম ছবি? সেই মেয়েটির মুখটির ছবি, তার কালো মায়া ভরা চোখের ছবি। স্মোল্ডারিং আইস, স্মোল্ডারিং আইস মানে এমন এক ধরনের চোখ, সেই চোখটার মধ্যে একটা শিমারিং ব্যাপার রয়েছে। দেখবে আগুন নিভে যাওয়ার পরে কি হয়, ধরো কোনো একটা জ্বলন্ত কয়লা জ্বালিয়েছো, সেখান থেকে অনেকটা ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়াটা শেষে একদম কয়লাটা পুড়ে গেল, পুড়ে গিয়ে দেখবে ধোঁয়াটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে এবং তার মাঝখানেও ধিকি ধিকি করে একটু একটু আগুন জ্বলছে কয়লার মধ্যে। সেই যে একটা ধোঁয়ার মাঝখানে জ্বলে থাকা ছোট ছোট চিকচিক করা শিমারিং যে একটা ব্যাপার, একটা চকচকে ব্যাপার, একটা লাইটের একটা শাইনিং একটা ব্যাপার, শিমারিং একটা ব্যাপার, সেটাকেই বলা হচ্ছে স্মোল্ডারিং আইস। সো দ্য আইস অফ দ্য গার্লস ওয়ার কম্পেয়ার্ড উইথ দ্য স্মোল্ডারিং বা বার্নিং কোল, অর্থাৎ ধোঁয়ার মধ্যে থাকা চোখের সাথে তুলনা করা হচ্ছে মেয়েটির চোখের। এখানে মেটাফোর ইউজ করা হয়েছে এই পার্টিকুলার জায়গাটাতে। এই জায়গাটা আমি তোমাদেরকে লিখিয়ে দেব। এখানে ইউজ করা হয়েছে মেটাফোর। আচ্ছা, স্মোল্ডারিং means স্মোল্ডারিং শব্দের অর্থ হয়েছে বার্নিং স্লোলি উইদাউট আ ফ্লেম।
অর্থাৎ কোনো রকম ফ্লেম ছাড়া জ্বলছে, এরকম একটা আগুনের কথা বলা হয়েছে, যার মধ্যে খুব একটা শাইনিং এফেক্ট বা একটা শিমারিং এফেক্ট পাওয়া যাচ্ছে। Metaphorically, it suggests intensity. Suppressed emotion. And quiet passion. অর্থাৎ সেই চোখের মধ্যে কিছুটা সাপ্রেস করে রাখা একটা উদ্বেগ, একটা কোনো চাউনি বা এটাকে বলা যায়, হ্যাঁ, কোনো রকম একটা চাওয়া। হয়তো কোনো চোখের মাঝখানে তো যে দেখতে পাচ্ছ না, যে মেয়েটির চোখ দুটো যেন কথা বলছে, যেন ওর কোনো কিছু লঙ্গিং রয়েছে, ওর কোনো কিছু চাওয়া রয়েছে, কোনো একটা ইমোশন ওটাকে হয়তো বাধা দিয়ে দিচ্ছে, আবার তার মধ্যে ইন্টেন্সিটি রয়েছে, তার মধ্যে একটা গভীরতাও থাকছে। তো মেটাফরিক্যালি এই স্মোল্ডারিং আইসটা সিগনিফাই করছে এই দুটো জিনিসকে। ঠিক আছে? সো দ্য গার্ল হ্যাজ শিমারিং আইস। চলো নেক্সট। বাট ওয়েন আই রিচ দেহরা দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার্ড। কিন্তু এই যে আমি বলছিলাম, জাস্ট দ্য ফ্লিটিং নেচার, দ্য ফ্লিটিং টাইম, পালিয়ে যাওয়ার সময় কি হলো, যে সেই সময়টা পেরিয়ে আসলাম, আস্তে 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 মনের মধ্যে কি হলো, সে তার যে ইন্টেন্সিটিটা সেটা কিন্তু কমতে লাগলো। তো যখন আমি দেরা পৌঁছলাম, ইনসিডেন্টটা আস্তে আস্তে আমার মনের মধ্যে ব্লার হয়ে যেতে লাগলো, ঝাপসা হয়ে যেতে লাগলো, দূরে চলে যেতে লাগলো। and distant, for there were other things to occupy my mind. কেন? কারণ সেখানে আমার মনকে জুড়ে থাকার জন্য অন্যান্য অনেক ইনসিডেন্ট ঘটতে লাগলো। It was only when I was making the return journey 2 months later then I remembered the girl. তারপরে যখন 2 মাস পরে জুলাইতে যখন আমি ব্যাক করছি, তখন আবার আমার মেয়েটির কথা মনে পড়লো। I was I was looking out for her at the train due to the station. আবার যখন দেরা থেকে যখন ব্যাক করছে, 30 মাইলই তো দূরে, মানে দেরার হয়তো কয়েকটা স্টেশন পরই হয়তো দেউলি হবে, তো যখন ব্যাক করছে তখন কি হলো, মেয়েটির জন্য খোঁজ করছিল। তো I felt an unexpected thrill, একটা অপ্রত্যাশিত একটা রোমাঞ্চ তার মনের মধ্যে কিন্তু হচ্ছিল, যে আবার তার সাথে দেখা হবে। এটা হয় স্বাভাবিকভাবে এই বয়সে, যখন দেখবে কারোর সাথে, খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি আমার লাইফে দেখেছি, আমি আমার খুব ক্লোজ কিছু বন্ধুদের লাইফেও দেখেছি, যে এইরকম টাইম পিরিয়ডে মনে হয় না যে আরেকবার যদি দেখা হয়, বা আরেকবার যদি একটুখানি পাশ দিয়ে সে যদি চলে যায়, কিংবা হঠাৎ করে আনএক্সপেক্টেডলি হয়তো সেই পার্সনটির সাথে যদি আরেকবার দেখা হয়ে যায়, মনের মধ্যে একটা
ব্লাশিং অনুভূতি ফিল হয়। আমি যতটা বলছি তোমরা হয়তো, আমি হয়তো অনেক বয়সে এসে পৌঁছে গেছি, তো এখন হয়তো সেই অনুভূতিটা হয়তো আমার হয়তো আসবে না, অনেকটা বয়স হয়ে গেল। বাট তোমরা এখন ওই বয়সে রয়েছো, তোমরা দেখো রিলেট করতে পারছো কিনা, যে কারোর না কারোর সাথে যদি হয়তো সেই পার্সনটার সাথে তোমার যদি দেখা হচ্ছে মাঝে মাঝে, বা দেখা হয়েছিল একবার, আবার দেখা হচ্ছে, সেই যে উৎকণ্ঠা, সেই যে আবেগ, সেই যে রোমাঞ্চ, সেইটা, সেই যে ফিলিংটা, সেটা ন্যারেটরের মধ্যেও কিন্তু দেখা গেছে। তো অপ্রত্যাশিতভাবে একটা রোমাঞ্চ হচ্ছিল when I saw her walking up the platform। হয় এটা স্বাভাবিক, যখনই দেখতে পাবে সেই পার্সনটাকে তুমি দেখতে পাচ্ছ, যার সম্পর্কে তুমি ভাবছো, বা যে তোমার মনের অনেকটা অংশ ক্যাপচার করে নিয়েছে, তাকে হঠাৎ করে দেখলে, হয়তো তুমি প্রত্যাশিতভাবেই দেখছো কিংবা অপ্রত্যাশিতভাবেই দেখছো, দেখবে হার্টবিট বেড়ে যায়। ঠিক আছে? অ্যাড্রিনালিনের জন্য হয় এটা, অ্যাকচুয়ালি অ্যাড্রিনালিনের জন্যই হয় এটা। আচ্ছা, আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, ট্রেনের যে পাদানি যেটা হয় সেখানে লাফ মারলাম অ্যান্ড ওয়েভ টু হার, এবং তাকে গিয়ে হ্যালো করলাম। হোয়েন সি স মি সি স্মাইলড, মেয়েটি যখন আমায় দেখলো সেও কিন্তু প্রত্যুত্তরে হাসলো। সি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার্ড হার, মেয়েটিও খুশি হলো যে আমি ওকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজ দ্যাট শি রিমেম্বার্ড মি, এবং আমিও খুশি হলাম যে মেয়েটিও আমাকে মনে রেখেছে। এই জায়গা থেকে শুরু হচ্ছে যে এই যে একটা ইনসিডেন্ট, এই যে মিটিংটা, সেটা একটা টার্ন নিচ্ছে একটা লাভ অ্যাফেয়ারের দিকে। ঠিক আছে? একটা ভালোবাসার গল্পের দিকে যেন টার্ন নিচ্ছে। উই ওয়ার বোথ প্লেসড অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, যেন মনে হলো পুরনো বন্ধুর সাথে কতদিন পরে দেখা হলো। ঠিক এই পর্যায় থেকে স্টোরির একটা অন্যদিকে টার্ন নিল। She did not go down the length of the train selling baskets. মেয়েটিও কিন্তু এই মোমেন্টে ওর যে বাস্কেট যে বিক্রি করছিল সেটাও কিন্তু না করে কি করলো, কেম স্ট্রেট টু দ্য টি স্টল, সেই চায়ের দোকানের কাছে এসে দাঁড়ালো। হয়তো এরকম এরকম ইনসিডেন্ট হয়, সবার লাইফে হয়, যে যে মোমেন্ট থেকে সেই পার্সনের সাথে তোমার লাইফে ঘটে যাওয়া সেই ইনসিডেন্ট বা সেই স্টোরি যখন পুনরায় পুনরাবৃত্তি ঘটে, মানে ধরো তুমি তুমি বা তোমরা কাউকে হয়তো ইমোশনাল কারোর সাথে একটা অ্যাটাচ হয়ে পড়েছো, এবং সেটা কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্টের পর থেকে, হয়তো রাস্তাতে দেখা হয়েছে বা কোনো একটা অনুষ্ঠানে দেখা হয়েছে, কিংবা সেই জায়গাতে যখন আবার তোমরা কোনো না কোনো সময় ব্যাক করছো, দেখবে সেটা নস্টালজিক হয়ে যায়। তো এইখানে আমরা থিম অফ নস্টালজিয়া পাচ্ছি, যে আবার সেই জায়গা, আবার সেইখানেই দেখা হচ্ছে, তো মনের মধ্যে একটা বাবলস ক্রিয়েট হয়। Her dark eyes were suddenly filled with light. ওই যে অন্ধকারাচ্ছন্ন চোখ, যে চোখের মধ্যে হালকা একটা ধোঁয়া ছিল, হালকা কুয়াশা ছিল, সেই ধোঁয়াশা বা কুয়াশা সরে গিয়ে কি কি আসলো, লাইট আসলো। We said nothing for some time, but we couldn't have been more eloquent. আমরা কথাই বললাম না সেই সময়। I felt the impulse to put her on the train there and take her away with me. এটা হয়, এই বয়সে মনে হয় যে সবকিছু করে ফেলতে পারি, সবকিছু চেঞ্জ করে ফেলতে পারি, এক মুহূর্তে বাস্তবকে ভেঙে চুরে কল্পনার জগতে নিয়ে চলে যেতে পারি। তো আমার মনে হলো যে মেয়েটিকে ট্রেনে তুলে নিই এবং তাকে নিয়ে আমার সাথে চলে যাই। I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. এবং আমি যতবারই ওই ছোট্ট মিটিং এর মধ্যে আমার যতবারই মনে হচ্ছে যে ও এই দেওলিতে 10 মিনিটের পরে আমি যখন আবার ট্রেনে উঠে যাব, ও আস্তে 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 দেওলি স্টেশনের মধ্যে দূরে মিলিয়ে যাবে, এই জিনিসটাকে আমি মেনে নিতে পারছিলাম না। ততবারই মনে হচ্ছিল ওকে নিয়ে চলে যাই ট্রেনে করে, ফিরে যাই আমার শহরের লাইফে। I took the basket from her hand. তার হাত থেকে বাস্কেটটা তুললাম and put them down on the ground. এবং পাশে রাখলাম। She put out her hand for one of them. মেয়েটি কি করলো, আবার বাস্কেটটা ধরতে গেল। But I caught her hand and held it. মেয়েটির হাতটা আমি সেই বাস্কেট থেকে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে নিজের হাতের মধ্যে নিলাম, এবং হাতের মধ্যে মেয়েটির হাত ধরার পরে আমি বললাম, I have to go to Delhi. আমাকে দিল্লি যেতে হবে।
She nodded. সে মাথা নাড়ল. I don't have to go anywhere. আমাকে কোথাও যেতে হবে না, মেয়েটি বলল. অর্থাৎ আমাদের ন্যারেটরের লাইফটা কিন্তু খুবই হ্যাপেনিং লাইফ. হ্যাপেনিং লাইফ ইন দ্য সেন্স যে তোমাকে সে কি করে, সে দিল্লিতে পড়াশোনা করছে, কলেজে পড়াশোনা করছে, সে গ্র্যান্ডমাদারের কাছে যাচ্ছে, ফিরছে, আবার কলেজে আসছে, সেখানে কলেজের সেমিস্টার চলছে, সেখানে বন্ধু বান্ধব, হ্যাপেনিং একটা লাইফ. কিন্তু মেয়েটার লাইফটা দেখো, একটা সলিটারি লাইফ, যে লাইফে কোনো কিন্তু চেঞ্জেস নেই, একটা মোনোটোনাস লাইফ. হয়তো রোজ সকালে সে কিন্তু এই বাস্কেট সেল করতে বেরিয়ে পড়ে. দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল. দেখো রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে আগের ইনসিডেন্টের সাথে. The guard blew his whistle for the train to leave and how I hated the guard for doing that. আমার খুব রাগ হলো যে গার্ড কেন এই মোমেন্টে হুইসেলটা দিল. আর কিছুক্ষণ থাকতে পারতাম, আর কিছুটা সময় একসাথে কাটাতে পারতাম. I will come again, I said. Will you be here? আমি আবার আসবো. এই যে প্রতিশ্রুতি, এরকম প্রতিশ্রুতি লাইফে এই স্টেজে মানুষ কিন্তু দেয়. এই স্টেজে কিন্তু অনেক মানুষ এইরকম প্রতিশ্রুতি পায়. তো আমি বললাম যে আমি আবার ফিরে আসবো, তুমি কি থাকবে, তুমি কি অপেক্ষা করবে? She nodded again. সে আবার মাথা নাড়ল. As she nodded, the bell changed and the train slid forward. এবং যেই মোমেন্টে সে মাথা নাড়লো, ট্রেনটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো. I had to wrench my hand. আমাকে হাতটা তার হাত থেকে জোর করে ছাড়িয়ে নিতে হলো. দুজনে কেউ চাইছে না হাতটা ছাড়তে, কিন্তু আমাকে আমার হাতটা জোর করে ছাড়াতে হলো. From the girl and run for moving train. এই পুরো ইনসিডেন্টে না আমরা মেয়েটির নাম জানতে পারবো, না ন্যারেটর মেয়েটির নাম জানতে পারবে, না মেয়েটি ন্যারেটরের নাম জানতে পারবে. And run for the moving train. এবং ট্রেনে জন্য দৌড়তে হলো. This time I did not forget her. এই সময় আমি আর ওকে ভুলিনি. She was with me for the remainder of the journey and for long after. এবং তারপরে সে অনেকটা সময় ধরে আমার মনের মধ্যে থেকে গেল. সে জার্নিতে তো ছিলই এবং তার পরবর্তীতেও থেকে গেল. আজকে এইটুকুই পড়াবো. All that year she was a bright living thing. সারা বছর জুড়ে, অর্থাৎ জুলাইতে আবার যখন ব্যাক করছিল তখন সেই সারাটা বছর জুড়ে আমার মনের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রজ্বলিত প্রদীপের মতো থেকে গেল. And when the college term finished, it packed in haste and left for Dehra earlier than usual. যখন কলেজের সেমিস্টার শেষ হলো, টার্ম শেষ হলো, সে সময় আমি খুব দ্রুত, খুবই হেস্টে, খুব তাড়াহুড়ো করে দ্রুতভাবে আমি আমার প্যাক করে নিলাম এবং দেরার জন্য রওনা দিলাম. My grandmother would be pleased at my eagerness to see her. আমার যে উৎকণ্ঠা আমার গ্র্যান্ডমাদারের জন্য, সেইটা ভেবে হয়তো গ্র্যান্ডমাদার খুশি হবে যে না আমার গ্র্যান্ডচাইল্ড আমাকে দেখতে এসেছে, কিন্তু আসল কারণ কিন্তু অন্য ছিল. I was nervous and anxious. It's a sign of first love. প্রথম ভালোবাসার সাইন কিন্তু এগুলোই হয়. নার্ভাসনেস, অ্যাংশিয়াসনেস, হার্টবিট বেড়ে যাওয়া, মেমোরিজ সব সময় আসা, ঠিক আছে, এগুলোই. As the train drew into দেউলি, যখন দেউলিতে ঢুকছে আমার তখন নার্ভাসনেসের একদম শেষ সীমায়, আমি অ্যাংশিয়াস হয়ে পড়েছি, আমার হার্টবিট বেড়ে গেছে. Because I was wondering what I should say to the girl and what I should do. কি বলবো, কি করব আমরা, কি হবে এরপর. I was determined that I would not stand helplessly before her, hardly to able to speak or do anything about my feelings. আমি এই মোমেন্টটা আমি নিজের মনস্থির করতে পারছিলাম না, হয়তো আমার উচিত হবে না, আমি কখনোই করব না যে আমি চুপচাপ হেল্পলেসের মতো দাঁড়িয়ে থাকবো, সামনে কিছু বলতে পারবো না, আমার ফিলিং সম্পর্কে ও চোখের দিকে তাকাতে পারবো না, ওর সাথে কোনো কথাই বলতে পারছি না, সেটা আমি করব না. আমাকে কিছু বলতে হবে, আমাকে এক্সপ্রেস করতে হবে. He tries his best to express him. The train came to দেউলি. এবার ট্রেন এসে পৌঁছলো দেউলিতে. I looked up and down the platform. আমি বাইরের দিকে তাকালাম এবং প্ল্যাটফর্মে দেখলাম, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার. আর কোথাও মেয়েটিকে আমি কিন্তু দেখতে পেলাম না.
আমি এসে পৌঁছলাম। আমার উৎকণ্ঠা, আমার উদ্বেগ সমস্ত কিছু নিয়ে আমি যখন খুঁজতে গেলাম, আমি আর মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। এই স্টোরিটার এইটুকুর মধ্যে থেকে আমরা বুঝতে পারছি যে the narrator is emotional, the narrator is sensitive. আবার মেয়েটি সম্পর্কে কি দেখতে পেলাম? The girl is mysterious. মেয়েটি সম্পর্কে আমরা কত কিছু জানতে পারছি। মেয়েটির মন সম্পর্কে কিছু জানতে পারছি না। মেয়েটির মনের মধ্যে কি চলছে তার পার্সপেক্টিভ কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা কিন্তু ন্যারেটর সম্পর্কে অনেক কিছু বুঝে গেছি যে ন্যারেটর কতটা ইমোশনাল, সেন্সিটিভ ইত্যাদি ইত্যাদি, কিন্তু মেয়েটি সম্পর্কে আমরা বুঝতে পারছি না যে মেয়েটি কতটা সেন্সিটিভ, মেয়েটি কতটা ইমোশনাল, বা মেয়েটির মনে আদতেও কি চলছে। আশা করছি এই জায়গাগুলো তোমরা প্রতিটা জায়গায় তোমরা বুঝতে পেরেছো, আর নতুন করে তোমাদেরকে হয়তো কিছু বলার নেই। তো আমি এবার তাহলে সরাসরি প্রশ্নোত্তরে চলে আসি। কিছু এমসিকিউ আজকে করিয়ে দিচ্ছি, এবং পরের দিন চ্যাপ্টারের যে লেন্থ সেটা হয়তো ছোট থাকবে, কারণ টেক্সটের অনেকটাই আমরা কভার করে ফেলেছি। খুব কম পরিমাণে টেক্সটে তোমাদেরকে পড়াবো এবং বেশি কোয়েশ্চেন আনসার সলভ করাবো। আজকে শুধু প্রথম পার্ট থেকে কোয়েশ্চেন করাচ্ছি, পরের দিনের কোয়েশ্চেনে দুটো পার্ট থেকেই কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? এছাড়াও তোমরা ডিপিপি পাবে, ডিপিপি থেকে যা যা কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করবে, দেখবে তোমাদের আর প্রবলেম হবে না। তো where does the narrator meet the young girl in the story? On a railway platform at Deoli. Next কি আছে? What is the narrator captivated by the young girl? কিসের দ্বারা ক্যাপটিভেট হয়েছিল? কিসের দ্বারা narrator attracted হয়ে গিয়ে নিজেকে আটকে ফেলেছিলেন? আচ্ছা, মেয়েটির কি খুব ব্রাইট এন্ড চিয়ারফুল পার্সোনালিটি ছিল? অবভিয়াসলি না। She is innocent. She is mysterious. তাহলে এর মধ্যে কোনোটাই নয়। হার লাউড অ্যান্ড অ্যাসার্টিভ ভয়েস, একদমই নয়। লাউড ভয়েস মানে কি খুব জোরে কথা বলছে? তাও নয়। হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, তার যে ডিগনিটি, তার যে ডার্ক ট্রাবল আইজের মধ্যেও তার যে সৌন্দর্য, তার যে মাধুর্য, তার যে গাম্ভীর্য, সেটা দেখে কিন্তু উনি আবদ্ধ হয়েছিলেন। আর এক্সপেন্সিভ অ্যান্ড কালারফুল ক্লথসও নয়, কারণ দেখলেই ওল্ড ক্লথস পরেছিল, একটা পুরনো শাল গায়ে দেওয়া ছিল, বেয়ার ফিট ছিল, ঠিক আছে? Next, what does the narrator's repeated visits to Deoli station suggest? কি সাজেস্ট করছে? দেখো, ডাইরেক্ট আনসার না, বারবার যে ন্যারেটর যে বারবার করে দেউলি স্টেশনে ফিরে যাচ্ছে, কি সাজেস্ট করছে? হি নিডস টু ক্যাচ আ ট্রেন দেয়ার ফ্রিকুয়েন্টলি, ট্রেন ধরার জন্য যাচ্ছে। হি হোপস টু মিট দ্য ইয়াং গার্ল এগেইন। হি এনজয়স দ্য সিনারি অফ দ্য প্লেস, বিউটিটা, ওই দেউলির সৌন্দর্যের জন্য সে কি বারবার যাচ্ছে? হি হ্যাজ বিজনেস ডিলিং ইন দ্য টাউন, কোনোটাই না। অবভিয়াসলি মেয়েটির জন্যই যাচ্ছে। এই যে আশা, মানুষের জীবনে এই আশাটার জন্যই কিন্তু ভালোবাসা এতটা সুন্দর। এই আশা যতদিন না থাকবে, যদি কখনো মানুষের হোপ করা ছেড়ে দেয়, মানুষের জীবনটাই বৃথা হয়ে যাবে, ঠিক আছে? মানুষের জীবনটাই বৃথা হয়ে যাবে। বাঁচার আশা, ভালোবাসার আশা, ভালোবাসা পাওয়ার আশা, জিতে যাওয়ার আশা,
সাকসেসফুল হওয়ার আশা। মানুষকে আশা রাখতে হয় লাইফে, তা না হলে মানুষের জীবনটাই বৃথা। তাহলে মানুষের মধ্যে এত দ্বন্দ্ব থাকবে না, মানুষের মধ্যে এত সমস্যা থাকবে না যদি আশা না থাকে। এই আশার জন্যই তো এত চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়ার জন্যই তো এত লড়াই, এত বিদ্বেষ হয়, কারণ সবার চাওয়া পাওয়া সমান হয় না। নেক্সট, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি? ইয়াং বয় ট্রাভেলিং টু দেহরা। কারণ কোনোটাই হবে না, মেয়েটি নয়, স্টেশন মাস্টারও নয়, গ্র্যান্ডমাদারও নয়, অতএব একজন ইয়াং, একজন ন্যারেটর। When did the narrator spend his summer vacation in Dehra? কোন সময় যেতেন? চাইল্ডহুড বা স্কুল ডেজ বা ইউনিভার্সিটি ডেতে নয়, কলেজ ডেতে। He studied at Delhi. দিল্লিতেই ছিল তো, দেখি একবার। হ্যাঁ, দিল্লিতেই তো দেখলাম। আমি দাগ দিলাম, হ্যাঁ, আই হ্যাভ টু গো টু দিল্লি। নেক্সট, when would the narrator leave the plains? অর্থাৎ সমতল ভূমি ছেড়ে কোন সময় ন্যারেটর যেতেন? কোন সময়? আর্লি ইন মে, মে মাসের প্রথম দিকে কিন্তু উনি চলে যেতেন। নেক্সট, দ্য ন্যারেটর রিটার্ন টু দ্য প্লেন্স, কোন সময় সমতলে আবার ফিরে আসতেন? এই রে, ভুলে গেলাম। জুলাইয়ের লেট ইন জুলাই তো, হ্যাঁ লেট ইন জুলাই, জুলাই তো, জুন নয়, জুলাই, জুলাইতে ফিরে আসতেন। নেক্সট, দেরা ওয়াজ সিচুয়েটেড, দেরা কোথায় সিচুয়েটেড ছিল? 30 miles from Deoli, at the border of the heavy jungles of the Indian Terai, both A and B, none of this। দেখো দুটোই, দেরা কিন্তু হচ্ছে ওই যে ইন্ডিয়ান তরাই অঞ্চলের একদম বর্ডার লাইনে, এবং যেটি কিনা দেওলি থেকে মাত্র 30 মাইল দূরে ছিল। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। How would the station look when the night train reached Deoli in the morning? সকালটা কিরকম লাগতো, স্টেশনটা কিরকম দেখতে লাগতো যখন নাইটের ট্রেন সকালবেলা দেওলিতে এসে পৌঁছতো? আচ্ছা, ব্রাইটলি তো অবভিয়াসলি নয়, কভার্ড ইন কমপ্লিট ডার্কনেসও নয়, ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। কিছু হলো কি, এটা কাজ করছে না? আচ্ছা, হ্যাঁ কাজ করছে। হাউ মেনি ফ্রুট ভেন্ডার্স ওয়ার দেয়ার অ্যাট দেওলি স্টেশন? একটাই মাত্র ফ্রুট ভেন্ডার ছিল, এবং একটাই মাত্র টি এর স্টল ছিল, এবং একটাই পোস্টমাস্টারের রুম ছিল। দেওলি স্টেশন হ্যাড, দেওলি স্টেশনে কি কি ছিল? একটা প্ল্যাটফর্ম ছিল, একটা অফিস ছিল স্টেশন মাস্টারের, একটা ওয়েটিং রুম ছিল। তো অল অফ দ্য অ্যাবভ। What details about Deoli station suggested its isolation? Isolation, নির্জনতা, নির্জনতা সম্পর্কে কি সাজেস্ট করছে? কি সাজেস্ট করছে? যে ইট হ্যাড আ ক্রাউডেড টি স্টল? অবশ্যই না। ইট ওয়াজ ফুল অফ শপস অ্যান্ড কাউন্টার্স? একদমই না। নো ট্রেন স্টপড এট দ্য স্টেশন? এটাও কিন্তু সাজেস্ট করছে না। আইসোলেটেড মানে এমন নয় যে একেবারে পুরোপুরি নির্জন। দ্য ট্রেন অনলি স্টপ দেয়ার ফর 10 মিনিটস, এটাই কিন্তু আইসোলেশনকে সাজেস্ট করছে। কারণ এখানে ট্রেন আসে, এখানে এটার অর্থ হচ্ছে কোনো ট্রেনই কিন্তু এই স্টেশনে আসে না, এটা কিন্তু নয়। এই ট্রেনটা ঢোকে কিন্তু, এবং সেখানে 10 মিনিটে দাঁড়ায়, কিন্তু কোনো লোক নামে না, সেটা আলাদা কথা। The girls' clothes were, মেয়েটির ক্লোথস কেমন ছিল? ওল্ড। The girl walked with, কিরকম ভাবে মেয়েটি হেঁটেছিল? উইথ ডিগনিটি অ্যান্ড গ্রেস, শাইনেস অ্যান্ড এলোকুয়েন্সও নয়, গ্রেস অ্যান্ড বোল্ডনেসও নয়, ডিগনিটি অ্যান্ড অ্যাগ্রেশনও নয়, কোনোটাই নয়, ডিগনিটি অ্যান্ড গ্রেসফুলি, মার্জিত ভাবে, সুন্দরভাবে হেঁটেছিল। দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট দ্য গার্ল উইথ ইন্টেন্সিটি বা ইন্টেন্টলি, গভীরভাবে দেখেছিল। অবাক, ওয়ান্ডার মানে অবাক হওয়া, উইথ ডিসগাস্ট মানে ঘৃণা সহকারে, অ্যাংগ্রিলি মানে রেগে, সেটা নয়, গভীরভাবে। কারোর চোখে গভীরভাবে তাকালে বুঝতে পারবে যে ডেপথ, তার তার প্রতি যে তোমার যে ফিলিং, সেইটা যে ডেপথ, সেটা কিন্তু বোঝা যায়।
How does the narrator describe the girl's initial behavior when she approaches her window? মেয়েটির কথা মানে মেয়েটির যে প্রথম যে বিহেভিয়ার সেটা কিভাবে বোঝাছিল, কি কি বুঝেছিল? আউটগোয়িং অ্যান্ড টকেটিভ, খুব কথা বলতে ভালোবাসে এরকম, কনফিডেন্ট অ্যান্ড অ্যাসার্টিভ, খুব কনফিডেন্টলি বোল্ডলি কথা বলছে, ওপেনলি ফ্লার্টিয়াস, ফ্লার্টিয়াস ভঙ্গিতে কথা বলছে, শাই অ্যান্ড রিজার্ভড, অবভিয়াসলি শাই অ্যান্ড রিজার্ভড, কারণ খুব একটা বেশি কথা বলেনি মেয়েটি। What did the girl do when she saw that the narrator was looking at her? কি করলো মেয়েটি যখন সে দেখলো যে narrator তার দিকে তাকিয়ে রয়েছে? She just pretend to not to notice the narrator. মাত্র একেবারে প্রথম দিকে মেয়েটি নিশ্চয়ই স্মাইল করেনি, প্রথম দিকে সে প্রিটেন্ড করেছিল যে সে narratorকে দেখতেই পাচ্ছে না। What is the narrator captivated in the young girl? কিসের দ্বারা আবদ্ধ হয়েছিল, কিসের জন্য? His quiet dignity and dark troubled eyes. What literary device is used when the narrator says her dark smoldering eyes? এই যে dark smoldering eyes আমি তখন বললাম যে মেটাফোর শব্দের অর্থ হচ্ছে when, আচ্ছা এটা তোমাদেরকে তখন বুঝিয়ে দিইনি, when sorry, two dissimilar things are directly compared. যখন দুটো আলাদা আলাদা জিনিসকে কম্পেয়ার করা হয়, দেখো এখানে আইস গুলোকে কম্পেয়ার করা হয়েছে স্মোল্ডারের সাথে, ঠিক আছে? নেক্সট, and her dark smoldering eyes, এখানে স্মোল্ডারিং শব্দের অর্থ কি? brightened with strong emotion, covered with darkness, filled with suppressed smile, নাকি expressing anger? brightened with strong emotion, এমন একটা ইমোশন যেটা ধোঁয়াটে হয়ে যাওয়ার মাঝখানেও কিন্তু ব্রাইটেন করে দিচ্ছে ইমোশনটাকে। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। What does the Deoli station symbolize in the story? এই স্টোরিতে দেওলি স্টেশন কি সিম্বলাইজ করছে? দেওলি স্টেশন একটা পয়েন্ট অফ মিস্ট্রি, লঙ্গিং অ্যান্ড ইমপারমানেন্স সিগনিফাই করছে। এটা আমি আজকে বোঝাবো না, এটা একদম শেষে যখন আমরা স্টোরিটা কমপ্লিট করব সেই সময় আমি এই পয়েন্টটা বোঝাবো। এই পয়েন্টটা আজকের জন্য তোলা থাকুক, এই পয়েন্টটা আজকের জন্য নয়, এটা যখন আমরা স্টোরি শেষ করব সেই মোমেন্টে তোমাদেরকে আমি বোঝাবো। তোমাদের হোমওয়ার্ক আমি কিন্তু কিছু দিচ্ছি না, তোমাদের একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে খুব ভালো করে স্টোরিটা পড়ো, read the entire story and find the symbols used in it. কি কি সিম্বল রয়েছে এই স্টোরির মধ্যে? স্টেশন কি সিম্বলাইজ করছে, মেয়েটি কি সিম্বলাইজ করছে, সেই প্রতিটা জিনিস পড়ার পরে তোমরা যতটা বুঝতে পারছো সেটা কিন্তু খাতাতে লিখো, ঠিক আছে? আমি তো অবশ্যই ডিসকাস করে দেবো, এমন নয় যে আমি তোমাদেরকে একটা শক্ত জিনিস দিয়ে দিলাম যে তোমরা করো, তোমরা পারছো না। আমি জানি যে তোমাদের লিখতে প্রবলেম হবে, তোমরা হয়তো প্রথম লিখতে পারবে না, কিন্তু পড়ো, পড়ার পরে লেখার চেষ্টা করো, নিজের ফিলিংস নিজের ইমোশন দিয়ে লেখার চেষ্টা করো, দেখবে ঠিক পারবে। চলো আজকের ক্লাস আমরা এখানেই এন্ড করছি।
পরের দিন আমরা অনেক শর্ট কোয়েশ্চেন সলভ করব, তার সাথে আমরা স্টোরিটা শেষ করব। আশা করছি স্টোরিটা শুনতে ভালো লাগছে, পড়তে ভালো লাগছে। এখান থেকে যা যা কোয়েশ্চেন আসবে, সম্ভাব্য কোয়েশ্চেন, আমি কিন্তু সব ডিসকাস করে দেবো। আজকের জন্য এই অবধি। টাটা, বাই বাই, টেক কেয়ার।